হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। হ্যাঁ, হাসির খবর তো অবশ্যই বলবো, তার আগে জানিয়ে দিই আপনারা দেখছেন এবং শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। এবং কিছুক্ষণ আগেই আপনারা ঘোষণা দিয়েছিলাম আগের লাইভে যে আমরা অতিথি আলাপন অনুষ্ঠানে আরও দুজন অতিথি আমরা পেয়েছি। তবে আমরা কি বলেছিলাম যে অতিথি সবসময় গাইবান্ধার বাহিরের হয়, কিন্তু গাইবান্ধার মানুষই আবার গাইবান্ধার রেডিও সারাবেলার অতিথি হিসেবে আজকে এসেছে। তবে এর একটা বিশেষত্ব আছে, সেটাই আমি বলবো। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের মাঝে উপস্থাপনে রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ। এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে যেমনটি বলছিলাম যে দুজন অতিথি, তাদের পরিচয়টা জানিয়ে দিতে চাই। আমাদের মাঝে আছেন বিখ্যাত কমেডিয়ান এবং আহ, আমরা যাকে মিরাক্কেলের মিরাক্কেলের পরিচয়টা বলবো। আচ্ছা, নামটা বলে দিই প্রথমে। আমাদের মাঝে আছেন হচ্ছে ফরহাদ হাসান। ফরহাদ হাসান বিখ্যাত কমেডিয়ান। ঠিক ঠিক বলেছি না? না না না। ওকে। আবার অনুষ্ঠানের শুরুতে কমেডিয়ান আছে, একটু কমেডি না হলে তো হবে না। তা তাই হলো তো। আমি আমি আচ্ছা, ভাবছিলাম যে আমাদের আমাদের মাঝে আছেন আবু হেনা রনি ভাই। থ্যাংক ইউ। এবং সেই সাথে আছেন গাইবান্ধার একজন গুণী মানুষ। এত ছোট বয়সে মানে গুণী হয়ে গেছেন, সেটার পেছনে কিন্তু গল্প আছে, অনেক গল্প আছে। হয়তো এই অল্প সময়ে তার গল্পগুলো শোনা হয়তো সম্ভব হবে না। তবে তার নামটা আগে বলে নিই। নুজহাত সাভিয়া পুষ্পিতা, যিনি খুদে গান রাজের চ্যাম্পিয়ন। এবং এখন কিন্তু আর খুদে নাই। জি। তো এটা যখন খুদে ছিল তখন, এবং বড় হওয়ার পরে তার আরেকটা কৃতিত্ব আছে, এবং তিনি চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডের বিজয়ী। এইটুকুই তার আপাতত বলি। আহ, তারপরে আমরা গানে বা কথায় চলে যাব। তো আমরা যেমনটি বলছিলাম, আমাদের মাঝে আবু হেনা রনি ভাই। আমরা শুরুতেই একটা কমেডি দিয়ে শুরু করলাম। আচ্ছা। এই কারণে হয়তো মানে শ্রোতারাও কি ব্যাপার, জি, নাম হ্যাঁ, ঘোষণা এটা করলো একজন আর বললো আরেকজন আর। আহ, তো কেমন আছেন আপনি? আমি আমি খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে। এবং নুসহাত সাবিহা পুষ্পিতা নামের দুজন মধ্যে একসাথে। একটা আর্ট আছে। আর্ট থাকলেও আমি রিকোয়েস্ট করতে চাই, উনাকে উনাকে ওকে রিকোয়েস্ট করে লাভ হবে না। ওনারা যদি গার্ডিয়ান শুনতে পায় তাদের উদ্দেশ্যে বলবো যে মেয়ের নাম এত বড় রাখবেন না, তিনটা মিলে রাখবেন না, এটা সমস্যা হয়। ছেলেদের হাত কেটে নাম লিখতে প্রবলেম হয়ে যাবে। সো মেয়ের নাম দুই অক্ষরে হলে সেটা খুবই সুবিধা হয়। ভাই, আপনি কখনো লিখেছিলেন? আহ, একবার তো লিখে খুব কান্না, তো আমার আশেপাশের বন্ধুরা বললো যে কি ভালোবাসা, নাম লিখলি প্রিয়জনের, কিন্তু এত কান্না কিসের? আমি বললাম কান্নার কারণ হচ্ছে নামটা বানান ভুল লিখছি। সো কারেকশন করতে গেলে তো Correction, জি। মুশকিল আছে। এটার একটা গল্প আছে, সেটা হচ্ছে আমাদের এক বন্ধু ছিল, একটা মেয়েকে খুব পছন্দ করতো। জি। আপনি যেমন বললেন যে হাত কাটার একটা ওই সময়ের একটা ফিল ছিল, হাত কেটে চিঠি লিখলে মনে হয় যে হ্যাঁ। প্রেমিকা রাজি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। তো সে অনুরূপভাবে রক্ত দিয়ে চিঠি লিখেছে। রক্ত দিয়ে চিঠি লিখে বলছে যে বন্ধু জানিস, আজকে আমাকে রক্ত দিয়ে চিঠি লিখছি। যে বলিস কি, কই দেখি, কই কোথায় কাটছিস? যারে বেটা মুরগির রক্ত দিয়ে। ওকে। ভালো ছিল। আমার এই গল্পটা মনে পড়ে গেল। আর আমার মুরগির কথা যখন বললেন, আমরা কিন্তু এই যে গাইবান্ধায় আসছি, খুব অতিথি পরায়ণ এখানকার মানুষ। তো আচ্ছা। আসলেই ধরেন মানে আমরা এই যে মুরগির কথা বললেন, বাড়িতে অতিথি আসলে সব জায়গায় নিয়ম হচ্ছে মুরগি দিয়ে খেতে দেয়। তো মুরগির মাংস এটা রান্না করা হয় সম্ভব, মানে আমরা গবেষণা করেছি এটা দুই সময় মুরগি কাটা হয় বা আচ্ছা, জবাই করা হয়। জবাই সেটা করা হয়। হচ্ছে এক, বাড়িতে কেউ মানে অতিথি আসলে তো অবশ্যই, বাট বাড়িতে কেউ অসুস্থ হলে মুরগির স্যুপ মুরগির ঝোল খেলে সুস্থ হয়। তো এক হচ্ছে মুরগি অতিথিকে মানে বাড়ির কেউ অসুস্থ হলে, আর দুই মুরগি অসুস্থ হলে। ক্যামেরার পেছনে থেকে কিন্তু অনেকে হাসাহাসি করছে, যার কারণে আমরা হাসিটা শুনতে পাচ্ছি কিনা জানি না। ক্যামেরার পেছনে আছে বলে দেখা যাচ্ছে না। তবে আমরা পুষ্পিতার কাছে যাই, নাকি বলে? জি, জি, please। ওকে। তো পুষ্পিতা, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। ভালো আছি প্রথমত এই কারণে যে গাইবান্ধা আমার দাদু বাড়ি। তো আচ্ছা। গাইবান্ধাতে এসেছি, আসলে আসলে অন্যরকম একটা আপন আপন ফিল করি সব সময়। তো এই কারণে তো অনেক ভালো আছি। সেই সাথে এসেছি সারাবেলা, রেডিও সারাবেলাতে, এই কারণেও আবার দ্বিগুণ ভালো আছি। যাক, আপনার না, আমিও ভালো লাগার হাসি মুখে শুরু করতে চেয়েছিলাম। রেডিওতে এসছি, আমি এর আগে রেডিওতে প্রোগ্রাম করেছি, রেডিও টুডেতে। জি। তো সেই ভালো লাগা আর এখানে এসে সেই ভালো লাগাটা আমার নেই, একটু কেন? কেটে গেছে। কারণটা হচ্ছে রেডিওর প্রোগ্রাম আমি 2 বছর প্রোগ্রাম করেছি,
এক টি শার্ট দিয়ে চালিয়ে দিয়েছি, কিন্তু এখানে রেডিও এখন দেখা যায়, সো একটা দিয়ে কাজ চালানো খুব কঠিন। আমি জানি না আপনাদের এই সমস্যা হয় কি না। না অবশ্যই অবশ্যই, মানে আমি যখন বাড়ি থেকে আসি আমার ওয়াইফকে যখন বলি যে আজকে কি পরে যাব, অনুরূপভাবে আজকে আজকে এখানে আসার জন্য বলছিলাম যে আজকে কি পরে যাব, ও বলে যে আপনি তো সব নতুন শার্টগুলো একটা করে পরে পরে রেখে দিছেন, নতুন তো আর কিছু নাই, কি পরে যাবেন, খালি গায়ে যান। তো এরকম হচ্ছে এটাই অবস্থা। নতুনত্ব হবে, হ্যাঁ। তো যাই হোক পুষ্পিতা, আমরা আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে এই যে এত অল্প সময়ে অল্প বয়সে বড় বড় দুটি অর্জন, এর পেছনের গল্পটা যদি, মানে গল্প তো অনেক, ছোট করে একটু শুনি যে এই জার্নিটা কেমন ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। ছোটবেলা থেকে আমার গানের প্রতি আগ্রহ ছিল অনেক বেশি, কারণ আমার মা গান করতেন আর বাবা সাংবাদিকতা, উপস্থাপনা, আবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। তো বলা যায় যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। তো সেখান থেকে আমার গানের প্রতি আগ্রহটা আমার বাবা মা খেয়াল করেন, তারপরেই ভর্তি করিয়ে দেন বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে। তো সেখান থেকে আমার গান শেখার জার্নিটা শুরু হয় এবং আমার হাতে খড়ি হয় শ্রদ্ধেয় তাপস চক্রবর্তী স্যার, ওনার কাছে। আর এই মিডিয়াতে যাত্রা শুরুর গল্পটা যদি বলি তাহলে বলবো যে চ্যানেলে খুদে গানার্স থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে। সেখানে আমি গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমার আইডল শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যাম নিজ হাতে আমাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার। তো সেই জায়গাটা থেকে তারপর ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার এই মিডিয়াতে যাত্রা শুরু হয়েছে। আর তার পরবর্তীতে বেশ কিছু অর্জন আলহামদুলিল্লাহ পেয়েছি, অর্জন করতে পেরেছি। তো এভাবেই আর কি চলছে। আর আমার নিজস্ব বেশ কিছু গান আমি প্রতিনিয়ত করার চেষ্টা করছি, নতুন নতুন গান তুলে ধরছি দর্শক শ্রোতাদের সামনে। তো এইভাবেই যাচ্ছে দিন। ভাইয়া, আমি বলতে চাই, সে এই যে বাবা মার প্রশংসা দিয়ে শুরু করলো, সে নিশ্চয়ই শিওর হয়েছে যে তার বাবা মা শুনছে। তো আমার বাবা মা না শুনলেও আমি আমার বাবা মার প্রশংসা করতে চাই যে আমিও যে কমেডিতে অর্জন করেছি, আমি জানি না আপনি বলবেন কিনা, নিজে থেকেই বলি। তো আমি এই যে এই সেকশনে যে যতটুকু সফলতা অর্জন করেছি, এটার পেছনে মূল দায়ী হচ্ছে আমার বাবা মা। অবশ্যই। কারণ তারা যদি আমাকে বাড়ি থেকে বের না করে দিত, আমি এই জায়গায় আসতে পারতাম না। সব ঘর ছাড়া ছেলেদেরই মনে হয় এরকম কিছু অর্জন আছে, যেমন আমরা জেমসের কথা যদি শুনি, হ্যাঁ, হ্যাঁ। তিনিও তো এই গানের জন্যই ঘর ছেড়েছিলেন, জি, জি। আজ তিনি সুপারস্টার বলতে গেলে গানের জগতে। তো অবশ্যই। আপনিও নিঃসন্দেহে মানে এমন একজন আমারও মানুষ হয়ে superstar উঠেছেন, আরেকজন রনি হ্যাঁ, ভাই। আরেকজন সুপারস্টার। আমি যখন ছোটবেলায় এই মজা করতাম, কমেডি করতাম বেশি, আমি ভাবিনি কখনো যে এটা কখনো আমি প্রফেশন হিসেবে বেছে নেব। আচ্ছা, এটা আমার আসলে প্রথম, ওই যে বললো ছোটবেলা থেকে হয়তো কান্নার শব্দ শুনে মা ভেবেছিল মেয়ে সুরে সুরে কান্না করে, ওকে দিয়ে গান করাবে গান এরকম। করানো যাবে। তো আমি এটা কখন বেছে নিলাম, আমি যখন পরীক্ষার খাতায় কিছু লিখতাম, স্যার ওটা দেখে হাসতো হা 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 করে, যে কি উত্তর। তো তখন ভাবলাম যে আমি যাই করি সেই হাসে, তো ওকে হাসিটাকে বেছে নেব। আচ্ছা, তো তখন থেকে হাসিটাকে বেছে নেওয়া, তাই তো? জি, জি। মানুষ হাসিয়ে চলেছেন। আসলে মানুষ হাসানো কিন্তু চারটিখানে ব্যাপার নয়, তাই না? অবশ্যই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা আপনাকে পেয়ে সত্যিই হাস্যকর হয়ে গেছি। না না না, বলি মানুষ হাসানো এটা খুব একটা ডিফিকাল্ট না। যেমন ধরেন এই 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 চ্যানেলটার যিনি ওনার, তিনি চাইলে আপনাকে অনেক কিন্তু হাসি খুশি রাখতে পারে, জাস্ট স্যালারিটা ডবল করে দিল, দেখবেন আপনার হাসি থামবেই না। সো এটা ডিফিকাল্ট কিছু না। না, খুব বেশি হাসি না থামলে তো তখন আবার বিপদ। হাসি থামানোর জন্য তখন আরো একটা ট্রিটমেন্ট নিতে হবে। যাই হোক, আমরা আচ্ছা, যেহেতু শিল্পী একজন আছেন, অবশ্যই আমরা তার গান তো আমরা শুনতেই পারি, তাই না? অবশ্যই। হাসির সাথে যদি একটু গান হয়, মন্দ হ্যাঁ। হয় না। তো আহ, আমরা একটা মানে যেহেতু আপনি যেমন অর্জনের কথা বললেন, নিঃসন্দেহে এটা আমরা বলতেই পারি যে এই অর্জনটা শুধুমাত্র আপনার একার কিন্তু না। রনি ভাই বলতে পারে অবশ্যই। কেন? কেন কেন কেন? এটা গাইবান্ধারও তো অর্জন। কারণ অবশ্যই গাইবান্ধার অর্জন, হ্যাঁ। গাইবান্ধার মেয়ে, তো গাইবান্ধার তো অর্জন হবেই। তো গাইবান্ধাবাসী নিঃসন্দেহে আপনার এই অর্জনে অভিভূত। আমরা চাই যে আপনারা অনেক দূরে এগিয়ে যান, তবে গানের মাধ্যমে গান শুনতে শুনতে শুনে। শুরুতেই আমি যে গানটি গাইছি, গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় খান আতাউর রহমান এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতানা। খুব মিষ্টি একটি গান, আমার পছন্দের, তুমি চেয়েছিলে ওগো জানতে দিয়ে শুরু করছি। গান শেষে পিঁপড়া চলে আসবে। আচ্ছা। তুমি চেয়েছিলে ওগো জানতে কেন
তার উত্তর কিছু জানি না, তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি তার উত্তর কিছু জানি না, তুমি চেয়েছিলে ওগো জানতে। শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না আমি, আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি তার উত্তর কিছু জানি না, তুমি চেয়েছিলে ওগো জানতে। আমি আসলে জানতে চাই, মানে আমি জানতে চাই যে এত সুন্দর করে আসলে কিভাবে গান। মানে না আসলে যখন যেই গানটা গাই তখন চেষ্টা করি সেই অনুভূতি দিয়ে গাইবার। একদম। আর গানের মধ্যে আসলে যে কোনো গায়ক গায়িকাই বলি বা শিল্পী বলি, তারা যে কোনো গান গাইলে আমার মনে হয় যে গানের ভেতরে পুরোপুরি একদম ঢুকে যেতে পারলে তখন গানটা মনে হয় যে আরো সুন্দর হয়। বা একটু বলি আমি আসলে যে প্রশ্ন করলেন, বা আমি মাঝে মাঝে তো গান টান করি। হ্যাঁ, আমি তো জানি যে আপনি একই ধারে কিন্তু গীতিকার, আমি- সুরকার, শিল্পী সব সব। কিন্তু আমি চেষ্টা করি মানে কারোর সামনে গান না গাইবার। কারণ কি, এই গাইলে কি হয়, এই যে ওকে আপনি কি সুন্দর করে বললেন যে আপনি এত সুন্দর করে কিভাবে গান করেন, আর আমি যখন গাই আমাকে বলে আপনি কেন গান করেন। সো আমি না, আপনি কেন গান করেন এটার উত্তর দর্শক শ্রোতা যারা আছে তারা নিঃসন্দেহে দিবে। আরো আরো ভাই আরো এই যে পুষ্পিতাকে বললে যে সে আমাদের গাইবান্ধার, পুষ্পিতাকে ফিল পড়ে যে হ্যাঁ, যে গাইবান্ধার মানুষ যদি বলে আমাদের গাইবান্ধার। হ্যাঁ আসলে অন্যরকম একটা অনুভূতি আচ্ছা, কাজ করে। বাবা মাও নিশ্চয়ই, যেহেতু মার কাছ থেকে গানে, মা যখন বলে আমার মেয়ে, বাবাও নিশ্চয় বলে যে মেয়ে আমার, কেমন লাগে? তখন একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, একটু প্রাউড ফিল হয়। Okay, আবার গাইবান্ধায় এসেছি যেহেতু, গাইবান্ধার মানুষ আমাকে প্রচুর ভোট করেছিলেন ওই সময় যখন আমি চ্যাম্পিয়ন হই। তো সেই জায়গাটা থেকে যখন নিজের এলাকায় আসি গাইবান্ধাতে, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মনে হয় কি সবাই চারদিকে যাচ্ছি, কেউ না কেউ চিনছে, তুমি পুষ্পিতা না, সেই ছোটবেলায় দেখেছি। এই ফিলটা আসলে একদম অন্যরকম আমি একটু অন্য মজার। ফিলটা বলতে চাই। হ্যাঁ, তো এরকম একটা মেয়েকে নিয়ে এলাকাবাসী, যে সে আমাদের, আমার মা বলে সে আমার মেয়ে, বাবা বলছে সে আমার, এদিকে মেয়ে ফোনে আরেকজন বলছে আরে বাবা আমি শুধু তোমার। আসলে একদমই আমার আমার মনে হচ্ছে যে আজকে যেহেতু আপনি উপস্থাপক, আমি অতিথি হিসেবে থাকতে পারলে ভালো হইতো। গাইবান্ধার দুজন অতিথি হিসেবে থাকলো এবং আপনি উপস্থাপক হিসেবে থাকলেন, এটা একটা ভালো কমেডি হয়ে যাইতো। রনি ভাইয়া যে কোনো অনুষ্ঠানে আপ- কিংবা যে কোনো আড্ডাতে থাকলে আসলে জমে যায় সেই আসলে, সময়টা। যে উপস্থাপক হওয়ার সবচেয়ে মানে বড় গুণটা কি আপনি বলতে পারবেন? আমি আপনার কাছ থেকে শুনতে চাই। উপস্থাপক হওয়ার জন্য আমি শুনেছি যে সবচেয়ে বড় গুণ যেটা হচ্ছে যে উপস্থিত বুদ্ধি। এই উপস্থিত বুদ্ধি মানে এই মাথার সেটা না, সঠিক সময়ে উপস্থিত হওয়ার যে বুদ্ধি সেটাই আগে দরকার। আমি অনেক প্রোগ্রামে আসলে লেট করে ফেলেছি, তাই বললাম যে আচ্ছা, না এরকমটা হয় আর কি, যে জি। বাংলাদেশের কালচারটাই তো এমন। অনুষ্ঠান কয়টায়? 9টায়। আচ্ছা, একটা রিসেন্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে গাইবান্ধায় একটা অনুষ্ঠান হবে,
বলেছে যে 4টার দিকে শুরু হবে। জি। হুম। তখন হচ্ছে 4টা 3:30 বেজে যায়, কেউ আসে না। তখন ফোন করছে, মানে ঘটনা সত্য ঘটনা তো, এই কারণে কারো নাম বলছি না। তো ফোন করছে, বলছে যে ভাই কোথায় এখন আসেন না যে? যে অনুষ্ঠান তো 5টা 5:30টার আগে শুরু হবে না, আমি এর মধ্যে চলে আসবো। আচ্ছা। মানে ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ। না, এটা যে কোনো অনুষ্ঠান আমাদের দেশে শুরু হতে দেরি হলে আমি আসলে দোষ কিছু দিই না। ধরেন সবচেয়ে সিরিয়াস জায়গা তো হাসপাতাল, ওখানে আমার ভাবির গতকাল বাচ্চা হওয়ার কথা ছিল, আজকেও হয়নি এখন পর্যন্ত। সো লেট হয়, এখানে অনেক কিছু লেট হয়। এটা নিয়ে আসলে কিছু এটা নিয়ে এত কিছু বলার নেই। যাই হোক রনি ভাই, হ্যাঁ জি। আপনার গল্প তো সবাই জানে, জি। তবে সবচেয়ে গর্বের বিষয় হলো, ভালো লাগার বিষয় হলো যে এপার বাংলা ওপার বাংলাতে আপনি অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং সেই জন্য আমরাও আজকে রেডিও সারাবেলার স্টুডিওতে আপনাকে পেয়ে আনন্দিত এবং গর্বিত। তো এই যে জার্নিটা ছোটভাবে, মানে হয়তো আপনি ওই যে হাসি দিয়ে বা কমেডি দিয়ে বলার চেষ্টা করবেন, তবে অনুপ্রেরণামূলক যদি কিছু বলতেন। আচ্ছা, এই মিরাক্কেলে যাওয়ার জার্নিটা, জি। এই মিরাক্কেলে যাওয়ার জার্নিটা ছিল, এটা জার্নি বাই বাস, আমি বাসে করে গিয়েছিলাম। তো বাসে, এখন ডিরেক্ট বাসে, বাহ, জি। ঠিক আছে। না, তাহলে- আসলে অ্যাকচুয়ালি গাইবান্ধা এসেছি তো, আমার এই বগুড়ার উপর দিয়ে আসতে আমার মনে পড়লো আমি অডিশন বগুড়ায় দিয়েছিলাম। মিরাক্কেলের টিম এসেছিল, তো শুভঙ্করদা যে বলি, আশেপাশে শুভঙ্করদা নাই, তো বগুড়ায় নাচ গার্ডেনে অডিশন হয়। তো সেখান থেকে সিলেক্ট হয়ে চলে যাই। তো তারপর তো ওখানে শুরুর দিকে বাদ পড়ি অবস্থা, প্রায় 2 বছর শেষ পর্যন্ত টিকেছিলাম। এবং মিরাক্কেল 6-এর শুরুর পারফর্মার আমি, শেষ পারফর্মার আমি। সো এটা একটা ভালো লাগার জার্নি ছিল। এবং ওখানকার মানুষরা, হয় না 2 দেশের মধ্যে ফাইট হচ্ছে, বাট ওখানকার মানুষ আমাকে দোয়া করেছে যে আমরা চাই তুমি চ্যাম্পিয়ন। সো এটা আমার বড় প্রাপ্তি ছিল। আমরা যখন টেলিভিশনের পর্দায় আপনাকে দেখি, আপনি যখন যান, এর আগে পরে যখন হচ্ছে আপনি বিজয়ী হয়েছেন, তারপরে যখন গিয়েছেন, সমান তালে কিন্তু আপনার কদরটা ছিল। জি জি। এবং এই জায়গাতেই আমাদের সেই ভালো লাগাটা অনুভূত হয় যে না, এমন একজন মানুষ বা এমন একজন পারফর্মার যাকে, যে যখনই এখনো যদি আপনি যান, নিঃসন্দেহে সেই ভালোবাসাটাই কিন্তু পাবেন, তাই তো? মানে আমি যতবার মিরাক্কেলে যাওয়া আসা করি, ওরা খুশি হয় এবং ওরা সমাদর করে এবং ওরা খুব আনন্দিত হয়, কারণ যাওয়া আসার ভাড়া তো আর ওনাদের দিতে হয় না, ওনারা যতবার দেখে খুশি হয়। সেটাই আর কি। এই যে আপনি, মানে আপনার তো মিরাক্কেলে বেশ কয়েকটা ডায়লগ ভাইরাল হয়েছে, মানে জনপ্রিয় ছিল। হ্যাঁ, যেমন হচ্ছে যে আশেপাশে শুভঙ্করদা নাই তো, নাই তো, এবং লেউ ঠেলা। লাউ ঠেলা, হ্যাঁ। হ্যাঁ, এটা তো এখন মানে ওই সময়ে বাংলাদেশে টিনেজদের মুখে মুখে। তো এই যে এক একটা সৃষ্টি, এই মানে যেমন আপনি বললেন যে উপস্থাপক হওয়ার গুণাবলীর মধ্যে একটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। তো মানুষকে হাসানো, কিংবা এই যে আপনারা যখন শো করতেন, এর আগের চর্চাটা, মানে গান করলে যেমন কোনো পারফর্ম করলে গানের জন্য যেমন চর্চা থাকতে হয়, সেই সময়টা আসলে মানে কিভাবে কাটতো, মানে কেমন পারফর্ম করতে হতো, প্র্যাকটিস করতে হতো? আচ্ছা, একটু আগে বলি, কিছুক্ষণ আগে যে অনুষ্ঠানটা হলো, আমাদের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার যেমন বলল যে গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, জি। কমেডি এটা গুরু বিমুখী বিদ্যা। আচ্ছা। অর্থাৎ আপনি যার সামনে থাকবেন, মানে তাকে নিয়ে আপনার ফান শুরু বা তাকে দিয়ে কিছু বলা। জোকসে সাধারণত দেখা যায় যে একজনকে একটু মজা করে একটু ছোট করা, একজন বড় হয়, এরকমই কিন্তু জোকসে। তো অ্যাকচুয়ালি গান চর্চা যেমন শুধুমাত্র হারমোনিয়াম নিয়ে ওস্তাদের সামনে চর্চা না, এর বাইরেও কিন্তু মনের মধ্যেও গান লালন করতে হয়, সবসময় গাইতে হয়। আর স্ট্যান্ড আপ কমেডি এটা হলো যখন যে সার্কেলে আছেন, অ্যাকচুয়ালি তার সঙ্গে ওই আড্ডাটাকে মানে নতুন করে তোলা, প্রাণবন্ত করে তোলা, এটাই আসলে প্র্যাকটিস, আর কিছু। আসলে খুব চমৎকারভাবে বলেছেন। যে যেটাতে অভ্যস্ত, আপনি কি জানেন যে গাইবান্ধাতে হাসর কিছু প্রতিযোগী আছে? অবশ্যই, হ্যাঁ, গাইবান্ধায় অনেক প্রতিযোগী আছে, আমি তাদের নাম মনে করতে চাই। আজিজুল ভাই নামে আজিজুল ভাই আছে, তারপরে ইমন, তারপরে শাওন, আরো অনেক নাম আছে, আরো অনেকে আছে, এবং তারা আমাদের সাথে আমাদেরকে বলে যে পাশে রংপুরের আরো সুমাইয়া ছিল, তারপর আরো অনেকে এই এলাকায় আছে। তারা আমাকে বলে যে রনি ভাইয়ের মতো হাসর মতো একটা প্রোগ্রাম সারা বেলায় শুরু করেন। তো মানে আমরাও চাচ্ছিলাম যে খুব করে শুরু হোক, কিন্তু সব তো আপনি নিয়ে গেছেন হাসতে, এখন আমরা না, আমরা অ্যাকচুয়ালি কমেডিয়ান পাই কোথায়? ওখান থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে এখানেই আমরা
পাঠিয়ে দিবেন? পাঠিয়েছি, আছে আচ্ছা এখানে আচ্ছা আছে। So, ঠিক আছে, তাহলে হয়তো শুরু করা সম্ভব হবে। তো যাই হোক, আমরা মানে হাসিতে পার করছি সময়, গানে একটু যাই, অবশ্যই গানে। গান থেকে ফিরে আবার একটু হাসবো। তো পুষ্পিতা, আসলে মানে এমন একটা সময় আমরা এসেছি, এই অনুষ্ঠানটা 1 ঘন্টাও যদি হতো তাহলে হয়তো মনে হবে না যে শেষ হোক। তো এক্ষেত্রে একটু বলি, আমি এক বান্ধবী নিয়ে বাইকে ঘুরছিলাম, সে পিছন থেকে খুব খুশি গাইছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি বললাম পেট্রোলের দাম কি তোমার বাবা দিতে আরো ভালো হতো। এটা কবেকার ঘটনা? না, এটা বহুত আগের ঘটনা। বহুত আগের, না না, এখনকার ঘটনা হলে তো আরেকটা ইয়ে হয়ে যাইতো আর কি, কমেডি হয়ে যাইতো। তো পুষ্পিতা, এই যে আপনি গান করছেন, গান নিয়ে আপনার পরিকল্পনাটা আসলে কি? যেহেতু পড়ালেখাও করছেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারে পড়ছেন সম্ভবত, এম আই রাইট? হ্যাঁ। আচ্ছা, তো গান পড়ালেখা ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে না? দুটো একসাথে ব্যালেন্স করা বলবো একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। যেমন ফোকাসটা আপনার কিসে? ফোকাস বলতে গেলে গানটা তো আসলে আমার ভালোবাসার জায়গা, আমার প্যাশনের জায়গা। আর পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তো দেখা যায় যে মাঝে মাঝে শুটিং করতে করতে বাসায় ফিরতে ফিরতে রাত 12টা 1টা বেজে যায়, পরদিন আবার সকালবেলা ক্লাস থাকে। তো সেই জায়গাটা থেকে একটু কষ্ট হয়ে যায় ব্যালেন্স করতে। তো ওই এক রাত যদি না ঘুমিয়ে পরের দিন পুষিয়ে নেই, এরকম হয় আর কি আমি বলি ব্যাপারটা। এই যে পড়ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারপরে গান টান করছে, ব্যালেন্স ওর বিষয়, ব্যালেন্স করা ওর বিষয় না, ব্যালেন্স যেহেতু ওর বাপ খরচ করতেছে so এটা তার বাপের টেনশন। আচ্ছা, মানে ওই দিক টেনশনটা নাই, যার কারণে আসলে সমান তালে করে যেতে পারছে। তো যাই হোক, আমরা গান শুনি, তারপরে আবার কথায় ফিরি। এবার গাইছি আমার আরেকটি পছন্দের গান, ওপার বাংলার খুব জনপ্রিয় একটি গান, অলিরও কথা শুনে বকুল বাহ, হাসে। দারুণ। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। গাইছি। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরিখতে পাখি সাথীর কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিরিখতে পাখি সাথীর কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই
বাসনা তো অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু হাসো না তো। রনি ভাই, অসাধারণ। হ্যাঁ আসলেই তো অসাধারণ। ওনার কথা বা গান শুনে কেন হাসবে আপনি থাকতে? আসলে আমার মনে পড়ে গেল যে এই আচ্ছা। গানের যে কি সুন্দর উপমা, মানে সেই আকাশের কথা বলা হচ্ছে, চাঁদের একদম। সাথে তুলনা, মানে মেঘ যায় গৌরে, এটা শুনে আসলে আমার আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। কার কথা মনে পড়ে গেল? কার কথা? আমার স্যারের কথা মনে পড়ে গেল। আচ্ছা। সেই স্যার আমার বাবা মাকে ডেকে বলেছিল যে আপনার ছেলে বড় হয়ে ও কোনো মহাকাশ বিজ্ঞানী হবে, মহাকাশচারী হবে। আমার বাবা মা খুব আবেগ আপ্লুত হয়ে স্যারকে মানে খুব খুশি বললো যে আসলে শিক্ষকরাই কিন্তু বুঝতে পারে যে কোন সন্তান বা কোন স্টুডেন্ট কোন জায়গায় পৌঁছাবে। জয়নুল আবেদিনকে কিন্তু ছোটবেলায় বুঝেছিল যে সে আর্টিস্ট হবে। তো আমার বাবা মা খুব স্যারের প্রতি কৃতজ্ঞতা জানালেন যে কিন্তু স্যার কেন মনে হলো যে আমার ছেলে এরকম মহাকাশচারী হবে? বললো কারণ আপনার ছেলেকে আমি যখনই কোনো প্রশ্ন করি মনে হয় ও আকাশ থেকে পড়ছে। সব গানটা মানে অনেক স্মৃতি মনে করিয়ে দিল। আহা, আচ্ছা আহা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক। এরকমটাই আসলে হয়। ছোটবেলার অনেক কথা, মানে আমরা যেটা হতে চাই না, মানে সেটা অনেকে আসলে এটা হয়ে নিয়ে ওঠে। হাসাহাসি করছে, আমি একটু ক্লিয়ার করতে চাই। আচ্ছা এবং আমার স্যারেরা আমার বাবা মাকে ওই দিনই বলেছিল যে আমি 100% শিওর আপনারা হতাশ হবেন না, আপনার ছেলে কিন্তু অন্তত এত বড় নভোচারী না হোক ও পাইলট হবে। তো এবার অন্তত বললো যে অন্তত এটুকু হলে আমরা খুশি, কিন্তু কেন ভাবলেন যে আমার ছেলে পাইলট হবে? বলছে কারণ ও দেখেন বই খাতার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে বিমান বানায় উড়ায়। সো সে স্যারের কথা খুবই মনে চমৎকার। থ্যাংক ইউ। যাই হোক, আমরা হাসবো, ভালো। গাইবো, তবে তার আগে ফেসবুকের পাতায় একটু দেখতে চাই। কমেন্টসে অনেক মানুষ আছেন। কাবিউর ইসলাম বলেছেন চমৎকার আয়োজন, সুন্দর আয়োজনের জন্য রেডিও সারাবেলা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আফরোজা লুপু, তিনি হচ্ছেন আমাদের রেডিও সারাবেলার ব্যবস্থাপনা কমিটির আচ্ছা। সহসভাপতি। আচ্ছা। তিনি দেখছেন আমাদের, বলেছেন কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। রাকিবুল হাসান লিখেছেন চমৎকার আয়োজন। তারপরে রানা সিঙ্গার আবারও ছিলেন আমাদের সাথে, অনেক সুন্দর গান। মুগ্ধতা লিখেছেন রাকিবুল। তারপরে আছেন আমাদের সাথে আহমেদ দীপ্য। পুষ্পিতা অফিসিয়াল ফ্যান ক্লাবের পক্ষে সবাইকে অভিনন্দন ও অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দীপ্ত ভাইয়া। পুষ্পিতার কথা বলেছে সোহানুর রহমান, বলেছেন আমি ওই যে নামটা তখন শাওন বলেছি, ওটা শাওনুর রহমান হবে। সোহানুর রহমান। আচ্ছা আচ্ছা, সিজন 7 এর একটা অন্যতম পার্ট। আচ্ছা আচ্ছা, আর তিনি বলেছেন যে দেখা হচ্ছে আপনার সাথে, অবশ্যই দেখা হবে। বাহ। যেহেতু গাইবান্ধা এসছে আর আপনারা হাস্যর মানে প্রতিযোগী, দেখা হবে না এটা কখনো হয়? আচ্ছা, আমি একটু বলতে চাই যে আমরা যেখানে প্রোগ্রাম করব ওইখানে ওই 2 নাম্বার গেটে যারা কমেডি ক্লাবের 2 নাম্বার গেটে আসবে, কারণ গেট টুগেদার হবে। গেট গেট টুগেদার। টুগেদার। ঠিক আছে। তারপরে আরো অনেকেই ছিলেন, একজনেই অনেক কমেন্টস করেছেন। যাই হোক, আমরা যাই হোক, আমি আপনাকে আগে থ্যাঙ্কস দিয়ে নিই, কারণ আপনি আর যে হিসেবে বা রেডিওতে জব করতে পারফেক্ট। কারণ আমিও এরকম অনেক কমেন্টস আসতো, নেগেটিভ বাদ দিয়ে পজিটিভগুলো বলতাম, আপনিও তাই করলেন। আমি না, এটা করতে হয়, এটাই আসলে। এটা করতে হয়, এটা তো আপনি যেহেতু জানেন, সেহেতু আমি আর মানে লুকাই কি করে, এটা তো হয়ে গেল। যাই হোক, পুষ্পিতা, এই যে পুষ্পিতা কি চমৎকার একটা নাম না? জি। তো আমরা মানে পুষ্পিতার যে পুষ্প মানে তো ফুল, ফুলের সৌরভ হ্যাঁ। না পেলেও সুরের যে মূর্ছনা সেটা কিন্তু পাচ্ছি, তাই তো? অবশ্যই অবশ্যই, জি। ধন্যবাদ। তো পুষ্পিতা, আমরা গল্পে গল্পে কিন্তু অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা। তো শেষ বেলায় কি বলবেন গাইবান্ধাবাসীর জন্য? আপনি গাইবান্ধারই মানুষ। অবশ্যই, যেহেতু আমি গাইবান্ধারই সন্তান, তো গাইবান্ধাবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার জন্য দোয়া করছেন, আমার গান শুনছেন, এভাবেই সবসময় আমার পাশে থাকবেন সেটাই প্রত্যাশা করি, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু গান উপহার দিতে পারি। আর সেই সাথে সবসময় গাইবান্ধাতে আসতে চাই, এরকম যাওয়া আসার মধ্যে থাকতে চাই, যেহেতু আমার দাদু বাড়ি, অন্যরকম একটা টান সবসময় কাজ করে। রেডিও সারাবেলাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে গাইবান্ধাবাসী যারা আছেন তারা চলে আসুন গাইবান্ধার গান গ্র্যান্ড ফিনালেতে, ওখানে তো আমরা আছি। তো এটাই, আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো, এবং আপনি আরো অনেক
ওই যে মানে রনি ভাইয়ের আবার ওই যে বাইকের ছোটার মতো না, অনেক দূর এগিয়ে যান আর কি। আচ্ছা আচ্ছা আরো অনেক সাফল্য ধন্যবাদ। আপনার ঝুড়িতে জমা হোক, এমনটাই প্রত্যাশা, এবং আপনি গাইবান্ধার বাসীর জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকুন, এমনটা আমাদেরও প্রত্যাশা। তো রনি ভাইয়ের কাছে যাব, তবে যাবার আগে দর্শকদের কাছে একটু যাই। আচ্ছা, দুলা ভাই এখানে, এটা একটা গোটা এপিসোড তো। আচ্ছা থাক, ওটা একটা কঠিন একটা episode, মানে একটার পর একটা আর কি সিরিজ এপিসোড, তো ওটা বলতে গেলে এখন হচ্ছে শেষ হবে না। তো যেটি বলছিলাম যে রনি ভাইয়ের যে আসার উদ্দেশ্য নিঃসন্দেহে বা এটা সবাই জেনে গেছে, ফেসবুকের পাতায় ফেস্টুনে ভরে গেছে শহর। তারপরেও দর্শকদের বলতে চাই যে আপনারা যারা দেখতে চান সরাসরি চলে আসতে পারেন ঠিক 7টায়, আজ সন্ধ্যা 7টায় জেলা স্টেডিয়ামে। সেখানেই গাইবান্ধা গায়নের গ্র্যান্ড ফিনাল। এটা ইন্ডোর স্টেডিয়াম। জেলা স্টেডিয়ামে গেলে ইনডোরের ভেতরে চলে যাবে, আচ্ছা আচ্ছা। ওই একই একই জায়গায় আর কি। সেখানে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি মানে সরাসরি দেখতে পাবেন রেডিও সারাবেলার অফিসিয়াল ফেসবুক পেজে এবং সেই সাথে শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে। এবং এই অনুষ্ঠানটিতেই আবহাওয়া রনি ভাই গান গাইবেন, হ্যাঁ অবশ্যই। তাই না? ওকে। তবে সাথে উপস্থাপনাটা থাকবে আর কি। হ্যাঁ, আমি গান গাইবো যদি দর্শক ঢোকার পর গেটটা বন্ধ থাকে, আচ্ছা, কেউ যেন বের হতে না পারে। আমরা বন্ধ করেই দিব। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় গুনগুন করে একটু করে গান গাইতাম, ঠিক আছে? গান গাইতাম, তো বন্ধুদের সামনে একদিন গান গাচ্ছি, মানে ওরা কিছু একটা করছিল, আমি গান গাচ্ছি, তখন বলতেছে যে এই আর জোরে গাস না, বেশি জোরে গাইলে সিলভারের কুত্তা পাস লাগবে, মানে পিছনে পাস লাগবে। তারপর থেকে আর আমার গান গাওয়া হয় নাই, আর গান গাওয়ার দুঃসাধ্য করি নাই, তবে ওই যে গুনগুন করে টুকটাক করে গাওয়ার চেষ্টা করি। রনি ভাই, খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে, আমরা খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, হেসেছি। তো সারা বেলার জন্য গাইবান্ধার দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলতেন। গাইবান্ধা আমার খুবই প্রিয় একটা জায়গা, কারণ আমার খুবই কাছের ছোট ভাই সাদিক, ওর বাড়ি গাইবান্ধায়, মানে আমরা একসাথে যারা কাজ করি তাদের আচ্ছা। মধ্যে অন্যতম একজন, সে সহ এসেছি। তো এর বাইরেও ডক্টর এজাজ আমাদের খুব হ্যাঁ, প্রিয় একজন মানুষ, হ্যাঁ। তিনি বিখ্যাত, কারণ এখানকার একজন মানুষ, তিনি মাত্র 300 টাকায় প্রেসক্রিপশন দেন, যেখানে হ্যাঁ। অন্যরা 1000 টাকা 2000 3000, উনি এটাই সেবামূলক কাজ করে যান। এর বাইরে আশিস খন্দকার এখানকার রয়েছেন, আরও অনেক গুণী মানুষ এখানকার রয়েছেন, পুষ্পিতার তো সাথেই রয়েছে। এখানে অনেক পছন্দের জায়গায় বালাসী ঘাট রয়েছে। এর বাইরে মানে অনেক জায়গা রয়েছে। আমার এক বান্ধবীর বাসা ভার্সিটির, স্বামীমারা ছন্দা, ওর বাড়ি গাইবান্ধায়। তো সব কিছু মিলিয়ে একটা খুবই সুন্দর জায়গা এবং সুন্দর সময় কাটছে। আজকের প্রোগ্রামটাও সুন্দর কাটবে আশা করি। তো এই প্রিয় মানুষদের ভালোবাসা, আপনাদের ধন্যবাদ। রেডিও সারাবেলার যারা ছিলেন সবার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। সুন্দর জায়গায় আপনাদের রেডিও, এর জানালা খুললে একটা অন্য পৃথিবী দেখা যায়, একদম, খুব এবং সুন্দর। আপনারা দর্শকদেরকে একটা অন্য পৃথিবীতে নিয়ে যান আপনাদের অনুষ্ঠান দিয়ে। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, ভালো থাকেন আপনারা। জি অবশ্যই। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি, মানে বলেন। ভুলে গেছি বলতে এখন মনে করতে পারছি না। মাঝে মধ্যে এমন হয় যে কিছু একটা বলতে যাব কিন্তু ভুলে যাই। যাই হোক, ভুল থেকেই তো শিক্ষা, আর শিক্ষাটা নিয়ে বলি যে আপনি ডক্টর এজাজের কথা বললেন, ওনাকে কিন্তু কিছুদিন আগেই জেলা শিল্পকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়েছে, এবং রেডিও সারাবেলাতে তিনি বিশেষ একটা সাক্ষাৎকারও দিয়েছিলেন আমাদের রেডিও সারাবেলার নবম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে। তো তাকেও আমরা পেয়েছি। সবাই মানে একটা ভাবতে গেলে যে আপনি যেসব মানুষের কথা বললেন, এরা কিন্তু অনেক গুণী মানুষ। তো সেই জায়গা থেকে আমাদেরও ভালো লাগা কাজ করে। তো আরও একবার নয়, বারবার ধন্যবাদ দিলেও শেষ হবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও শেষ হবে না। আমরা আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ। নিরাপদে থাকবেন। আপনাদের জার্নিটা আরও মসৃণ হোক। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা ছিলেন রেডিও সারাবেলার নিয়মিত আয়োজন অতিথি আলাপন অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে আমাদের মাঝে নতুন দুজন অতিথি ছিলেন, যদিও গাইবান্ধার মানুষ আমি বলেছি আগেই, তবে গুণে গুণান্বিত। আমরা খুবই আনন্দিত এবং অভিভূত হয়েছি তাদেরকে পেয়ে, এবং যারা এতক্ষণ পর্যন্ত ফেসবুক লাইভে আমাদের ফ্রিকোয়েন্সিতে যারা সাথে ছিলেন, কমেন্টস করে যারা সাথে ছিলেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অতিথি আলাপন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন নুজহাত সাভিয়া পুষ্পিতা, তার পরিচয় আমরা দিয়েছি, চ্যানেল আই খুদে গানরাজের চ্যাম্পিয়ন, এবং সেই সাথে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের তিনি বিজয়ী, এবং আমাদের মাঝে সেই বিখ্যাত
কমেডিয়ান আবু হেনা রনি ভাই আমাদের মাঝে ছিলেন। শেষ বেলাও একটু হাসতে হাসতে বিদায় নিতে চাই, কারণ অনুষ্ঠান হাসবো না, রনি ভাই থাকবে এবং হাসবো না এমনটি তো হয় না। যাই হোক, এই হাসির বাকি অংশটুকু আমরা আবারও কোনো আয়োজনে অন্য কোনো দিন অন্য কোনো সময় আমরা পাবো। তবে বলে রাখি যে জেলা শিল্পকলা একাডেমির ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু দেখা হচ্ছে রনি ভাইদের সাথে। যারা দেখতে চান তারা চলে আসতে পারেন। এবং আজকের মতো এই অনুষ্ঠানটি থেকে বিদায় নিতে চাই। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম গোলাপ মোস্তাফিজ। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভ বিদায়।